আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল একজনকে কমান্ডো ক্যাপ্টেন, আমরা ২ জন যাবো এবং আমরা জানি যে বিডিআর এর গেটে যেয়ে যদি শুধু আমি ফায়ার করতে পারি, বাস্ট ফায়ার করবো কয়েকটা ম্যাগাজিন খালি করে দেবো একদম। একটা বিডিআরও ভিতরে থাকবে না। আর এর প্রমাণ আমি নিজেই, বিকজ আমি তো জেল খেটেছি বিডিআর এর সাথে। জেনারেল ওয়াকার বিডিআর বিদ্রোহের ব্যাপারে বলছেন যে বিডিআর এর সৈন্যরা অফিসারদেরকে গুলি করে মেরেছে, আর কেউ গুলি করেনি। ওই পিলখানার মধ্যে যারা হাতিয়ার হাতে নিছে সবাই পাপী, আমার আইনে সবাই পাপী। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, ওনার ব্যাপারে কিন্তু এতদিন মানুষের একটি আস্থা ছিল যে জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেই ব্যক্তি, সেই সেনাপতি যিনি শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন এবং শেখ হাসিনা পালিয়ে গেছে জেনারেল ওয়াকারের একটি বলিষ্ঠ পদক্ষেপের সময়, ৫ আগস্টের আন্দোলনের সময়ে। জেনারেল ওয়াকার বিডিআর বিদ্রোহের ব্যাপারে বলছেন যে বিডিআর এর সৈন্যরা অফিসারদেরকে গুলি করে মেরেছে, আর কেউ গুলি করেনি। বিডিআর এর সৈন্যদেরকে উনি ইঙ্গিত করছেন। উনি বলছেন ফুল স্টপ, উনি বলছেন নো বাট, নো ইফ, এ ধরনের। তো মনে হচ্ছে উনি এই বাট এবং ফুল স্টপ এবং ইফ দিয়ে এখানে একটা দেয়াল তৈরি করে দিচ্ছেন, সীমারেখা তৈরি করে দিচ্ছেন যে এর বাইরে যাওয়া যাবে না। শুধু সামনে যারা আছে, যাদের গুলিতে অ্যাপারেন্টলি মারা গিয়েছে, তাদের ব্যাপারে তোমরা কথা বলো বা তদন্ত করো, তাদেরকে জেল ফাঁসি দাও। এর বাইরে কোনো আপনি যেটা বলছিলেন পরিকল্পনাকারী কে, কে কেন করলো, মোটিভ কি, এই বিষয়গুলো সম্ভবত উনি একটু তদন্তকে প্রভাবিত করতে চাচ্ছেন বলে অনেকে অভিযোগ করেছেন। জেনারেল ওয়াকারের ব্যাপারে আপনার অ্যানালাইসিস কি এবং উনি যে বক্তব্যটি দিলেন যেটি কেন দিলেন এই মুহূর্তে, আপনি কি একটু আমাদেরকে ব্যাখ্যা করবেন? না, ব্যাখ্যা তো আছেই। এখন ধরেন তার আগে আমি একটু আপনার আগের ইয়ে থেকে একটা দুইটা ব্যাপারে একটু কথা বলে নিই। সেটা হলো যে আপনি বলছেন যে মাছের কাঁটা নিয়ে গেলে বিড়াল অসন্তুষ্ট হয়। বদরুদ্দিন ওমর এটা উদাহরণটি দিয়েছেন। হ্যাঁ, এই অসন্তুষ্ট কথাটা কিন্তু এক্সট্রিমলি সফট কথা হয়ে গেল। উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। আচ্ছা, উন্মাদ হলে কি করে মানুষ? ওর জামা কাপড় গায়ে আছে কিনা সেটা তো খেয়াল রাখে না। তা না হলে দেখেন তাদের মিডিয়া যেভাবে বাংলাদেশ বিরোধী একটা ক্যাম্পেইনে নেমেছিল, এটা উন্মাদ, এটা তারা নিজেদের কাপড় উঠাই ফেলছে। সারা পৃথিবীর লোক জানছে যে এরা একটা ভুয়া একটা মিডিয়া। তো তারপর সরকার ভিতরে কি করছে এটা তো সবাই জানে। একটা ফরেন সেক্রেটারি এসে সেনাপ্রধানের সাথে দেখা করার, আপনি কি এটা মনে করেন না যে উন্মাদ হয়ে যায় করছে? কোনো অবস্থাতে এটা প্রোটোকলে কাটে না। মিটিংটা গোপন ছিল। ইন্ডিয়ান যে ফরেন সেক্রেটারি এসে সেনাপ্রধানের সাথে দেখা করেছে, আইএসপিআর কিন্তু কোনো বিবৃতি দেয়নি। মানে এটা একটা আনপ্রেসিডেন্টেড। তো বোঝা যায় তো যে এই সমস্ত জিনিসটা উন্মাদ হলে সরকার লেভেল থেকে শুরু করে সব লেভেলে কিভাবে হয়েছিল। তারপরে হলো যে আপনি কিছু হিন্দু ভাইদের শহীদ হওয়ার কথা বলছেন। আসলে জানেন আমাদের দেশে ব্রিটিশ যখন দখল করে তখন কিন্তু তারা ব্রাহ্মণ সমাজকে পকেটে নিয়েছে, কারণ ব্রাহ্মণরা সবার গণ্যমান্য এবং তারা যা বলবে তা শুনতে বাধ্য সবাই। তা আমাদের দেশেও কিন্তু উচ্চ বর্ণের হিন্দু, তারপরে ব্যবসায়ী, তারপরে ধরেন যে লিটারেল পিপল যারা আছে, বিভিন্ন সাংবাদিক, প্রফেসর, ডাক্তার, এই লেভেলেরটা কিন্তু একদম তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে। আর যে লেভেলের লোক এখানে গেছে এরা তো আমাদের সাধারণ মানুষের মতো একজন মানুষ। গ্রামে আমি কোনোদিন আমার হিন্দু এক ভাইয়ের সাথে ওই রকম আমি অনুষ্ঠান দেখিনি। বাট মনে রাখতে হবে আপনাকে যে আল্লাহ তাআলা কি বলেছে, তুমি জানো না, ওরা প্রকাশ্যে যতটুকু বলে ভিতরে যে কি আছে আল্লাহ বলেই দিয়েছেন যে ভিতরে মুসলমান আইডেন্টিটি, বাংলাদেশের মুসলিম আইডেন্টিটি যে 80% বা 85%, আর হলো বাংলাদেশের লোকেশন ইনসাইড ইন্ডিয়া। একজন মুক্তিযোদ্ধা জেনারেল আমাকে বলেছিল যে রিমেম্বার, বাংলাদেশ ইজ এ ড্যাগার ইনসাইড ইন্ডিয়ান বেলি। এখানে মুসরামুসরি করলে তার দিল্লিতে কষ্ট হয়। এই জন্যই তারা চায় যে এখানে একটা ড্যাগার তো আছে, এই ড্যাগারটার একটু শান্ততা রাখো, নিয়ন্ত্রণে রাখো, সেটা করবেই তারা। যাই হোক, এখন আপনি যেটা বলছেন ফুল স্টপের কথাটাও একটু বলে রাখি যে ফুল স্টপ কেন? ফুল স্টপ আমি আজকে বলতে পারছি বিকজ আমি আপনাকে আমার প্রথম দিনে বলেছিলাম কেন, আমি তো একটা এসএমজি নিয়ে রেডি হয়েছিলাম, কিন্তু আমি তো যেতে পারি না, কারণ আমি একটা ম্যাগাজিন নিয়ে কি করবো এখানে। মানে আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনি বলছেন যে 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় তখন আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। জি, আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিনিয়র মেজর হিসেবে তখন আপনি এখন বলছেন যে আপনার আগ্নেয়াস্ত্রটি এসএমজি নিয়ে আপনি রেডি ছিলেন বিডিআর এর ভিতরে যাওয়ার জন্য, তাই তো? জি। এবং আপনি আক্রমণকারীদেরকে বা হত্যাকারীদেরকে প্রতিহত করার জন্য আপনি নিজে আর্মি অফিসার হিসেবে রেডি ছিলেন। জি, তারপর সেখান থেকে বলুন। না, সেখানে তো আমি যেতে পারলাম না, কারণ আমাকে একটা ম্যাগাজিন দিছে শুধু, যে ইউনিটের মধ্যে যদি কেউ অস্ত্র নিতে আসে তাহলে তুমি ঠেকাবা। তা আমি তো বললাম যে এটা এক ম্যাগাজিন তো হবে না। আমার প্ল্যানই ছিল যে আমাকে অন্তত 2টা ম্যাগাজিন যদি আমি সংগ্রহ করতে পারি। আমার অ্যাসিস্ট্যান্ট যে ছিল একজনকে কমান্ডো ক্যাপ্টেন, আমরা 2 জন যাবো এবং আমরা জানি যে বিডিআর এর গেটে যেয়ে যদি শুধু আমি ফায়ার করতে পারি, বাস্ট ফায়ার করবো কয়েকটা ম্যাগাজিন খালি করে দেবো একদম।
একটা বিডিআরও ভিতরে থাকবে না। আর এর প্রমাণ আমি নিজেই, বিকজ আমি তো জেল খেটেছি বিডিআর সাথে। তারা তো বলছে যে আমরা অপেক্ষা করছিলাম যে আর্মি ফায়ার শুরু করুক, আমরা দৌড় মারতে পারি। কারণ তাদেরকে যারা আটকাচ্ছিল যে হাতিয়ার নিতে হবে নাহলে তোমাদেরই মারবো, যারা এটা তো সংখ্যায় অনেক বেশি ছিল না, তারা তো আর বলতে পারতো না যখন ফায়ার আসতো ভিতরে ঢুকতো। দেখেন এইখানে যে ঘটনা ঘটবে, এই ঘটনা যারা ঘটাবে তাদের নিরাপত্তার জন্য আজম নানক তারা সকাল থেকে ভিতরে ছিল। আর্মি যখন যায় 10:15টার মধ্যে তো পৌঁছে যায়। আর্মি অফিসার নিজে বলতেছে আমি তাদেরকে দেখছি বিডিআর গেটে, বিডিআরের মধ্যে তারা ছিল। মানে তারা গেছে ওইখানে ক্লিয়ারদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তারা গেছে আওয়ামী লীগের সংগঠনের লোকজনকে হাতিয়ার নিয়ে ভিতরে ঢুকেছে। তো এই যে একটা প্রোটেকশন দেওয়া এবং বাইরের কোনো লোক যাতে না যায়, আমি আমার কথা কেন বললাম যে আমি গেলাম আমি করলাম এবং কেউ মারা গেল না। এটা তো বোঝানো যেত যে একজন মারা গেল আর কিছু না মারা গেল, আমি যে একটা নিয়ম ভঙ্গ করেছি তার জন্য ফাঁসি হইতো। এই যে আর্মির কেউ ভিতরে যায় না, এই জন্য আমরা এখন বলতে পারতেছি যে জেনারেল ওয়াকারও বলতেছে যে সেনাবাহিনীর গুলিতে কোনো অফিসার মারা যায় নাই। এটা তো সত্য, উনি খুবই সত্য কথা বলছে। বাংলাদেশ সেনাবাহিনী কখনোই ওই বিডিআর এর ওই পিলখানার ভিতরে প্রবেশ করেনি কোনো অ্যাম্বুশ মোডে, তাই তো? কেউ জানে ওই পিলখানার মধ্যে যারা হাতিয়ার হাতে নিছে সবাই পাপী, আমার আইনে সবাই পাপী। প্যাশন থাকলেই তৈরি হয় পথ। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলার। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অর্ণব, নাবিলা কিংবা ফাহাদের মতো এই আকাশ ছোঁয়া সম্ভাবনাগুলোই পথ তৈরি করে। সময় এসেছে দেশের কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করার, যেখানে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা। আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমেরিকার সফল বাংলাদেশি মাস্টার শেফ খলিলুর রহমান স্বপ্ন দেখেন বিশ্বের কুকিং ইন্ডাস্ট্রিতে একটি নতুন বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণের পথ ধরেই এক অনন্য উদ্যোগ খলিল কুলিনারি আর্টস সেন্টার। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। সময় এখন বিশ্বজয়। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার, মতিঝিল, ঢাকা।